বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাশেদ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক মহামারী করোনার কারণে আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম দীর্ঘ সময় ধরে ব্যাহত হচ্ছে। তাই করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি তাকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছেন এবং সুস্থ রয়েছেন। আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত মাস্টার্স প্রিলিমিনারি কোর্সের 41-1905 বিষয় কোড ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল পলিটিক্স বা আন্তর্জাতিক রাজনীতি পরিচিতি বিষয়ের 3 নম্বর লেকচার ক্ষুদ্র শক্তি, বৃহৎ শক্তি ও পরাশক্তি বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছি। আশা করি আপনারাও আমার সঙ্গে থাকবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই জেনে নিব যে আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কি কি রয়েছে, অর্থাৎ আজকে আমরা কি কি বিষয় শিখব সেই বিষয়গুলো আমরা প্রথমেই জেনে নেব। আমাদের আজকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে শক্তির ধারণা, ক্ষুদ্র শক্তি বা রাষ্ট্র, ক্ষুদ্র শক্তি বা রাষ্ট্রের বৈশিষ্ট্য, বৃহৎ শক্তি বা রাষ্ট্রের বৈশিষ্ট্য, পরাশক্তি এবং পরাশক্তির বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই আলোচনার পরে আপনারা শক্তি, ক্ষুদ্র শক্তি, বৃহৎ শক্তি ও পরাশক্তি বিষয়ে সম্যক ধারণা অর্জন করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তর্জাতিক রাজনীতির মূল চালিকা শক্তি হচ্ছে শক্তি। সাধারণ অর্থে শক্তি বলতে আমরা কাজ করার ক্ষমতা বা সামর্থ্যকে বুঝে থাকি, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি বলতে কোনো ব্যক্তির অপর ব্যক্তির উপর প্রভাব বিস্তারের সামর্থ্যকে বোঝায়। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্র যদি অপর ব্যক্তি বা অপর রাষ্ট্রের উপরে প্রভাব বিস্তার করতে পারে, তাহলে আমরা মনে করব সেই রাষ্ট্রটি শক্তিশালী রাষ্ট্র। ব্যক্তির ক্ষেত্রে আমরা বলবো সেই ব্যক্তি হচ্ছে শক্তিশালী ব্যক্তি। স্লেসার বলেছেন, রাজনীতি বলতে যদি নিয়ন্ত্রণকে বোঝায়, তবে তা বাস্তবায়িত করার সামর্থ্য হলো শক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আন্তর্জাতিক রাজনীতির একজন বিশিষ্ট লেখক, আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক হ্যান্স জে মর্গানথু একটি সংক্ষিপ্ত সংজ্ঞায় বলেছেন, যে কোনো ব্যক্তির মন ও কাজের উপর অপর ব্যক্তির নিয়ন্ত্রণ হলো শক্তি। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির উপর প্রভাব বিস্তার করতে পারে, বিশেষ করে তার কাজ ও মনের উপরে, তখন আমরা সেই নিয়ন্ত্রণ করবার সামর্থ্যকেই শক্তি বলে অভিহিত করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তারের সামর্থ্য বা ক্ষমতা অনুসারে রাষ্ট্রগুলোকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি। এগুলো হলো ক্ষুদ্র শক্তি বা রাষ্ট্র, বৃহৎ শক্তি বা রাষ্ট্র এবং অতি বৃহৎ শক্তি বা পরাশক্তি। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রগুলো কিভাবে ভূমিকা পালন করে
তার ভিত্তিতেই রাষ্ট্রগুলোকে আমরা ৩ ভাগে ভাগ করেছি। ক্ষুদ্র শক্তি বা রাষ্ট্র, বৃহৎ শক্তি বা রাষ্ট্র এবং অতি বৃহৎ শক্তি বা রাষ্ট্র। তবে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে অনেকেই আবার মাঝারি শক্তি বা রাষ্ট্র হিসাবেও কিছু রাষ্ট্রকে চিহ্নিত করেছেন। তবে আমরা যেহেতু আমাদের নির্ধারিত সিলেবাসের বিষয়বস্তু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছি, তাই সিলেবাসের যে বিষয়গুলো আপনাদের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, আমি মূলত সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করছি। ক্ষুদ্র শক্তি বা রাষ্ট্র, যাকে আমরা ইংরেজিতে বলি স্মল পাওয়ার বা স্মল স্টেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেসব রাষ্ট্রকেই ক্ষুদ্র রাষ্ট্র বলি যেসব রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে না, কিন্তু অন্যান্য বৃহৎ শক্তি বা রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ যেসব রাষ্ট্র অন্যান্য বৃহৎ রাষ্ট্র দ্বারা প্রভাবিত হয় তাকে ক্ষুদ্র শক্তি বা রাষ্ট্র বলে। সাধারণত আয়তনে ক্ষুদ্র, লোক সংখ্যা অল্প, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক শক্তিতে দুর্বল রাষ্ট্রগুলোকেই ক্ষুদ্র রাষ্ট্র বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা একটু খেয়াল করবেন, সাধারণত আয়তনে ক্ষুদ্র, লোক সংখ্যাও কম এমন রয়েছে, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক শক্তিতে দুর্বল রাষ্ট্রগুলোকে আমরা ক্ষুদ্র রাষ্ট্র বলে থাকি। ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে মাও সেতুং বলেছেন যে শোষিত রাষ্ট্রগুলোকে বা তৃতীয় বিশ্বকে আমরা ক্ষুদ্র রাষ্ট্র বলে অভিহিত করতে পারি। এটা হচ্ছে মাও সেতুকের মতামত। মাও সেতুং পৃথিবীর শোষিত বা তৃতীয় বিশ্বকে ক্ষুদ্র রাষ্ট্র হিসাবে অভিহিত করেছেন। অন্যদিকে বিশ্ব ব্যাংকের মতামত হচ্ছে যেসব রাষ্ট্রের লোক সংখ্যা 15 লাখের নিচে সেসব রাষ্ট্রকে ক্ষুদ্র রাষ্ট্র বলা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর বেশ কয়েকটি ক্ষুদ্র রাষ্ট্র রয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো আলবেনিয়া, আর্মেনিয়া, গাম্বিয়া, ভ্যাটিকান সিটি, সিঙ্গাপুর ইত্যাদি রাষ্ট্রগুলো পৃথিবীর ক্ষুদ্র রাষ্ট্রের উদাহরণ। অর্থাৎ এই রাষ্ট্রগুলো আন্তর্জাতিক রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে না, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে অন্যান্য রাষ্ট্রগুলোর দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই এই রাষ্ট্রগুলোকেই আমরা ক্ষুদ্র রাষ্ট্র বলছি। ক্ষুদ্র রাষ্ট্রের বৈশিষ্ট্য, অর্থাৎ একটি রাষ্ট্রের কি কি বৈশিষ্ট্য থাকলে সে রাষ্ট্রকে আমরা ক্ষুদ্র রাষ্ট্র বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্ষুদ্র রাষ্ট্রগুলো অন্য রাষ্ট্র দ্বারা প্রভাবিত হবে, এটি হচ্ছে তার প্রধান বৈশিষ্ট্য। ক্ষুদ্র রাষ্ট্রগুলো আয়তনে অনেক ছোট হবে, অর্থাৎ ক্ষুদ্র রাষ্ট্রগুলোর আয়তন অপেক্ষাকৃতভাবে ছোট হবে। সামরিক শক্তি ও সামরিক কৌশলগত দিক থেকেও ক্ষুদ্র রাষ্ট্রগুলো দুর্বল হবে। ক্ষুদ্র রাষ্ট্রগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতা বিদ্যমান থাকে বা থাকবে। ক্ষুদ্র রাষ্ট্রগুলোর জনগণের জীবনযাত্রার মান হবে নিম্ন, অর্থাৎ নিম্ন জীবনযাত্রার মান যে রাষ্ট্রগুলোতে বিদ্যমান সেখানেই আমরা বা সেই রাষ্ট্রকেই আমরা ক্ষুদ্র রাষ্ট্র বলবো। ক্ষুদ্র রাষ্ট্রগুলো বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাষ্ট্রবিজ্ঞানে নির্ভরশীলতা তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, যেখানে বলা হয়েছে একটি রাষ্ট্র অপর রাষ্ট্রের উপর যত বেশি নির্ভরশীল তত বেশি অনুন্নত। মূলত এটি একটি চক্র, যে যে রাষ্ট্র বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল হবে সেই রাষ্ট্রগুলো খুব সহজেই তার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে পারে না। ক্ষুদ্র রাষ্ট্রগুলো হবে কৃষিভিত্তিক সমাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকল ক্ষেত্রেই এই বৈশিষ্ট্যগুলো সমানভাবে প্রযোজ্য এমন কিন্তু নয়। সাধারণত ক্ষুদ্র রাষ্ট্রগুলো মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল, সেখানে শিল্পায়ন সম্ভব হয়ে ওঠেনি। আর ক্ষুদ্র রাষ্ট্রের সর্বশেষ বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখিয়েছি সেখানে আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি বিরাজিত থাকবে। অর্থাৎ ক্ষুদ্র রাষ্ট্রগুলোতে এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি বিদ্যমান থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দুটি ক্ষুদ্র রাষ্ট্রের চিত্র দেখিয়েছি। আমরা প্রথমেই ডান পাশের ক্ষুদ্র রাষ্ট্রটিকে নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ভ্যাটিকান সিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র ও স্বাধীন রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি, যার আয়তন বলা হচ্ছে 110 একর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দেশে অনেক বড় বড় কলেজ বিশ্ববিদ্যালয়ও
এর চেয়ে আয়তনে বড় হয়ে থাকে। তাহলে চিন্তা করতে পারছেন যে এই রাষ্ট্রটি কত ক্ষুদ্র। এর লোক সংখ্যা বলা হয়েছে ১,০০০-এর মতো এবং মাথাপিছু আয় হচ্ছে ৪,৮৫৯ মার্কিন ডলার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ভ্যাটিকান সিটিকে বিশ্লেষণ করি তাহলে শুধুমাত্র মাথাপিছু আয়ের দিকে ভ্যাটিকান সিটি একটু উন্নত, কিন্তু আয়তন এবং লোক সংখ্যার দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র। এটি নিঃসন্দেহে আমরা বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাম পাশের যে চিত্রটি রয়েছে সেটি হচ্ছে আর্মেনিয়ার চিত্র, আলবেনিয়ার চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন আলবেনিয়াও একটি ক্ষুদ্র রাষ্ট্র। আয়তন হচ্ছে ২৮,৭৪৮ বর্গ কিলোমিটার। লোক সংখ্যা হচ্ছে ২৮,২১,৯৭৭ জন এবং মাথাপিছু আয় হচ্ছে $৫,৩১৯। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটিও একটি ক্ষুদ্র রাষ্ট্র। কেননা বাংলাদেশ যে ক্ষুদ্র রাষ্ট্র, আমরা যদি বাংলাদেশের উদাহরণটা দেই, বাংলাদেশ আয়তনে ক্ষুদ্র রাষ্ট্র, কিন্তু তাও বাংলাদেশের আয়তন ১,৪৭,০০০ বর্গ কিলোমিটার। সেখানে এই আলবেনিয়ার আয়তন মাত্র হচ্ছে ২৮,০০০ বর্গ কিলোমিটার। সে তুলনায় এটি অবশ্যই ক্ষুদ্র রাষ্ট্র এবং লোক সংখ্যার দিক দিয়েও বাংলাদেশের চেয়ে অনেক ছোট বা ক্ষুদ্র রাষ্ট্র। বৃহৎ শক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা বৃহৎ শক্তি বা রাষ্ট্র নিয়ে আলোচনা করব। বৃহৎ শক্তি বা রাষ্ট্র বলতে সেসব রাষ্ট্রকে বোঝায় যারা অন্য রাষ্ট্রের উপর নিজের ইচ্ছা আরোপ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেসব রাষ্ট্র তার নিজের ইচ্ছাকে অপর রাষ্ট্রের উপর আরোপ করতে পারে তাকেই আমরা বৃহৎ শক্তি বা রাষ্ট্র বলতে পারি। বৃহৎ শক্তি মধ্যম ও ক্ষুদ্র রাষ্ট্রের উপরে প্রভাব বিস্তার করতে সক্ষম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মধ্যম রাষ্ট্র বলেছিলাম। এক ধরনের রাষ্ট্র আছে যারা বৃহৎ নয়, ক্ষুদ্র নয়, এরকম রাষ্ট্রকে আমরা মধ্যম রাষ্ট্র বলি, যারা বৃহৎ রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। অধ্যাপক পল ডিউক বলেছেন, বৈশ্বিকভাবে যুদ্ধ পরিচালনা এবং প্রয়োজনে এই বিশ্ব ধ্বংস করবার মতো অস্ত্র মজুদ আছে এমন দেশকে বৃহৎ শক্তি বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে রাষ্ট্রগুলো সারা পৃথিবীকে ধ্বংস করবার মতো যোগ্যতা রাখে এবং বৈশ্বিকভাবে যুদ্ধ পরিচালনা করতে পারে সেরকম রাষ্ট্রকেই আমরা বৃহৎ রাষ্ট্র বলে থাকি। জোসেফ নাই একটি কথা বলেছেন যে বৃহৎ শক্তিগুলো সফট পাওয়ার। কেন সফট পাওয়ার বলা হয়েছে? আসলে বৃহৎ শক্তি হওয়া উচিত ছিল হচ্ছে হার্ড পাওয়ার, কিন্তু বাস্তবে জোসেফ নাই এটাকে সফট পাওয়ার বলেছেন। এখানে জোসেফ নাই যে যুক্তিটি উপস্থাপন করেছেন তা হলো যে বৃহৎ রাষ্ট্রগুলো যেহেতু পৃথিবী ধ্বংস করবার মতো অস্ত্র মজুদ রাখে, সেহেতু এই রাষ্ট্রগুলোকে অস্ত্র বা শক্তি প্রয়োগ করবার সময় অত্যন্ত ভেবে চিন্তে বুঝে শুনে প্রয়োগ করতে হবে। কারণ কোনো কারণে একবার ভুলভাবে অস্ত্রের প্রয়োগ হলে, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের প্রয়োগ হলে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তাই এরা যদি সফট আচরণ না করে তাহলে কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে একটি অস্থিতিশীলতা বা অস্থিরতা অবশ্যম্ভাবী হয়ে উঠবে। বৃহৎ শক্তিকে আমরা কয়েকটি বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাইম্যান মিলার বৃহৎ শক্তির ৪টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এগুলো হচ্ছে সমরসজ্জা, মজবুত অর্থনীতি, দক্ষ রাজনীতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৃহৎ শক্তিগুলো সামরিক শক্তিতে অনেক উন্নত। এই সামরিক শক্তি তার জাতীয় শক্তি বৃদ্ধি করে এবং সামরিক শক্তির মাধ্যমেই একটি রাষ্ট্রকে বৃহৎ শক্তির মর্যাদার আসনে আসীন করা যায়। মজবুত অর্থনীতি অর্থাৎ তাদের জিডিপি পার ক্যাপিটাল ইনকাম অনেক বেশি, তাদের জনগণের জীবনযাত্রার মান উন্নত, তারা অন্য দেশের উপর খুব বেশি নির্ভরশীল নয়। দক্ষ রাজনীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি রাষ্ট্রের রাজনৈতিক সক্ষমতা সেই রাষ্ট্রের শক্তির উপর বা শক্তির সাথে সম্পর্কিত। রাজনৈতিকভাবে যদি একটি দেশ দক্ষ হয় তাহলে সেই রাষ্ট্রের শক্তি বৃদ্ধি পায় এবং আমরা পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলোর দিকে তাকালে দেখতে পাই সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা নেই, সেখানে জাতিগত বিরোধ নেই, সেখানে জাতীয় ঐক্য বা সংহতি বিরাজমান, যার কারণে তারা শক্তিশালী। এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর বৃহৎ রাষ্ট্রগুলোর সাংস্কৃতিক কর্মকাণ্ড দ্বারা
পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করে। আমরা যদি খুব সহজেই বলতে চাই, আমরা বাংলাদেশের নাগরিকরা ভারতীয়, যদিও ভারতকে আমরা এখনো পুরোপুরি বৃহৎ শক্তির মর্যাদা দিতে চাই না বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, তারপরেও ভারতীয় সংস্কৃতি কিন্তু বাংলাদেশের উপরে একটি প্রভাব বিস্তার করতে পেরেছে। অন্যভাবে আমরা যদি বলি, মাইকেল জ্যাকসনের কথা বলি, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পপ তারকা ছিলেন। তার কর্মকাণ্ড দ্বারা কিন্তু সারা পৃথিবী বা তাকে কিন্তু সারা পৃথিবীর মানুষ ফলো করত। অর্থাৎ সাংস্কৃতিকভাবেও বৃহৎ শক্তিগুলো উন্নত হয়ে থাকে। কেনিথ নাস ওয়াল্টেস ৫ টি বৈশিষ্ট্যের কথা বলেছেন বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে। এগুলো হচ্ছে আয়তন ও লোক সংখ্যা। অর্থাৎ বৃহৎ রাষ্ট্রগুলো আয়তনে যেমন বড় হবে, লোক সংখ্যা তেমন বেশি হবে। অর্থনৈতিক সামর্থ্য থাকবে অনেক বেশি। বৃহৎ রাষ্ট্রগুলোর সামাজিক নিরাপত্তা থাকবে, জনগণের মৌলিক অধিকার পূরণের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে একটা সুস্থির অবস্থায় বৃহৎ রাষ্ট্রগুলো থাকবে। বৃহৎ রাষ্ট্রগুলো অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ব্রিটেনের দিকে তাকাই, তাহলে সেখানে দেখতে পাই সেখানে অত্যন্ত স্থিতিশীল রাজনীতি রয়েছে। সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা নেই বললেই চলে। প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি রাষ্ট্রকে বৃহৎ রাষ্ট্র হতে হলে তার প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা থাকা ভালো। প্রাকৃতিক সম্পদ ছাড়াও বৃহৎ শক্তি হওয়া যায়। যেমন জাপানকে যদি আমরা চিন্তা করি, জাপানের কিন্তু তেল নাই বললেই চলে, কিন্তু জাপান কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড দ্বারা বৃহৎ শক্তির আসনে জায়গা দখল করবার চেষ্টা করছে এবং অনেকটা সফলও হয়েছে। সামরিক শক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে এই বৈশিষ্ট্যগুলো আপনাদের কাছে কমন মনে হচ্ছে, কারণ মূলত সাধারণ কিছু বৈশিষ্ট্য থাকে বৃহৎ রাষ্ট্রগুলোর, যেগুলো বিভিন্ন তাত্ত্বিক বা বিভিন্ন ভাবে বিশ্লেষণ করা হয়েছে। আমরা আগের পয়েন্টে বলেছি, আগের স্লাইডে বলেছি সামরিক শক্তি বা সামরসজ্জা। এখানে বলা হয়েছে সামরিক শক্তি। আসলে একটি রাষ্ট্রের সামরিক শক্তি ছাড়া সেই রাষ্ট্রকে বৃহৎ শক্তির মর্যাদা প্রদান করা যায় না। ড্যানিলোভিক ২০০২ সালে বৃহৎ শক্তির ৩টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এগুলো হচ্ছে পাওয়ার, ক্যাপিটাল এবং স্ট্যাটাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৃহৎ শক্তির অবশ্যই পাওয়ার থাকতে হবে। সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সকল শক্তির সমষ্টি। পাশাপাশি ক্যাপিটাল, তার মূলধন থাকতে হবে, পার ক্যাপিটাল ইনকাম বৃদ্ধি থাকতে হবে এবং লাস্ট হচ্ছে স্ট্যাটাস। একটি রাষ্ট্র যখন আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা অর্জন করে, তখন আমরা তাকে বৃহৎ শক্তি বা রাষ্ট্র হিসেবে অভিহিত করি বা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৃহৎ শক্তি হচ্ছে ৫টি। এগুলো হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য। এই রাষ্ট্রগুলো রয়েছে ভেটো ক্ষমতা এবং এই রাষ্ট্রগুলোর নাম আপনারা জানেন। তারপরে আমি আবার বলছি, এগুলো হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও রাশিয়া। মূলত এই ৫টি রাষ্ট্রকেই আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৃহৎ রাষ্ট্র বলে অভিহিত করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বৃহৎ শক্তিগুলোর বৈশিষ্ট্য দেখলাম এবং উদাহরণগুলো দেখলাম। মূলত যেসব রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে শুধু প্রভাব বিস্তারই করে না, তারা ইচ্ছা করলে পুরো বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করতে দিতে পারে, সেসব রাষ্ট্রগুলোকে আমরা বৃহৎ শক্তি বা রাষ্ট্র হিসেবে অভিহিত করি। এবং জাতিসংঘের এই স্থায়ী সদস্য ৫টি রাষ্ট্রকেই আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৃহৎ রাষ্ট্র হিসেবে অভিহিত করে থাকি। পরাশক্তি। আমাদের আজকের এবারের আলোচনার বিষয় হচ্ছে পরাশক্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি কখনোই এক জায়গায় থেমে থাকে না। আমরা যে বৃহৎ শক্তির উদাহরণ দিয়েছি, এই বৃহৎ শক্তিগুলোর মধ্যে ২টি রাষ্ট্রকে আমরা একসময় পরাশক্তি বলতাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ১৯৪৯ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত বা ৯০ দশক পর্যন্ত বিশ্ব রাজনীতিতে নিয়ন্ত্রণ করবার শক্তি বা সামর্থ্য অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নকে আমরা পরাশক্তি বলতাম। কিন্তু ১৯৯১ সাল থেকে আন্তর্জাতিক রাজনীতির ঘটনা বিশ্লেষণ করলে আমরা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাশক্তি বলতে পারি, যদিও এ বিষয়ে যথেষ্ট দ্বিমত রয়েছে এবং তার যথেষ্ট কারণও রয়েছে। যা হোক, এ পর্যায়ে আমরা পরাশক্তি বিষয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেসব রাষ্ট্রের প্রভাব সারা বিশ্বে এবং যার সহযোগিতা ছাড়া
বিশ্বের কোনো সমস্যার সমাধান নয়, তাকে পরাশক্তি বলে। অর্থাৎ যে রাষ্ট্রের সহযোগিতা ছাড়া বিশ্বের কোনো সমস্যার সমাধান সম্ভব নয়, সেই সব রাষ্ট্রকেই আমরা পরাশক্তি বলি। পরাশক্তি আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ন্ত্রণ ও বিবাদ মীমাংসার ক্ষমতাও রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তর্জাতিক রাজনৈতিক নিয়ন্ত্রণ ও বিবাদ মীমাংসার সামর্থ্য যার রয়েছে, সেসব রাষ্ট্রকেই আমরা পরাশক্তি বলতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এত বেশি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে যে এদেরকে পরাশক্তি বলা হতো বা হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত আন্তর্জাতিক রাজনীতিতে যেসব রাষ্ট্র প্রভাব সারা বিশ্বে এবং বিশ্বের সকল ঘটনাবলী যারা নিয়ন্ত্রণ করতে পারে, সেসব রাষ্ট্রকে আমরা পরাশক্তি বলি। আমি বলেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কিন্তু একসময় ব্রিটিশ সাম্রাজ্যের খুব প্রভাব ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে এত বেশি শক্তিশালী রাষ্ট্র হিসাবে আবির্ভূত হতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক রাষ্ট্রই যুদ্ধ পরিচালনা করতে গিয়ে দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন বিশ্বের রাজনীতিতে নতুনভাবে পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের চিত্রটি দেখছেন। আমরা স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাশক্তি বলছি, যদিও আমি বলেছি এটি নিয়ে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। কেউ কোনো রাজনৈতিক বিশ্লেষকরা স্বীকার করেছেন, আবার অনেকেই মনে করছেন যে না, জাতিসংঘের 5টি স্থায়ী সদস্যই পরাশক্তির মতো ভূমিকা পালন করছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এদের শীর্ষ বা নেতৃত্ব স্থানে রয়েছে। আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এই চিত্রটিতে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চিত্র, যেটি উত্তর আমেরিকার দেশ, যাকে নিউ ওয়ার্ল্ড বা নতুন বিশ্ব বলা হয়ে থাকে, যার আয়তন হয়েছে 98,33,520 বর্গ কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি বাংলাদেশের সাথে তুলনা করি তাহলে রাষ্ট্রটি কত বড় সেটি সহজেই অনুমেয়। আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্য রয়েছে এবং যার মোট আয়তন হচ্ছে 98,33,520 বর্গ কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান লোক সংখ্যা প্রায় হচ্ছে 32,82,39,523 জন এবং পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে 67,426 মার্কিন ডলার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তথ্যগুলো আমরা অনলাইন থেকে সংগ্রহ করেছি, সর্বশেষ তথ্য হিসেবে আমরা এটাকে পেয়েছি। এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখে মনে হচ্ছে যে বিশ্বের রাজনীতিতে নিয়ন্ত্রণ করবার কি পরিমাণ শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা বর্তমান বিশ্বের একমাত্র পরাশক্তি বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরাশক্তির কি কি বৈশিষ্ট্য থাকে বা কি কি বৈশিষ্ট্য থাকলে একটি রাষ্ট্রকে আমরা পরাশক্তি বলতে পারি? প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শক্তিশালী অর্থনীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্কিন যুক্তরাষ্ট্রের পার ক্যাপিটাল ইনকাম আমরা বলেছি যা 67,426 মার্কিন ডলার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপির পরিমাণ হচ্ছে প্রায় 22.32 ট্রিলিয়ন মার্কিন ডলার। এটি আসলে অনেক বড় একটি শক্তিশালী অর্থনীতির দেশ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের একটি কম্পিটিশন চলছে। আমরা জানি যে চীন আন্তর্জাতিক রাজনীতিতে পরাশক্তির আসনটি দখল করবার চেষ্টা করছেন এবং অর্থনৈতিকভাবে অনেক ক্ষেত্রেই বা অনেক সময়ই মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে চলে যাচ্ছেন, কিন্তু সার্বিক বিবেচনায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকেই আমরা পরাশক্তি বলবো। রাজনৈতিক ক্ষমতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি রাষ্ট্রের রাজনৈতিক সক্ষমতা বা ক্ষমতা সেই রাষ্ট্রকে পরাশক্তি হতে সহযোগিতা করে। মার্কিন যুক্তরাষ্ট্রের যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় তখন সারা বিশ্ব সেই নির্বাচনের দিকে তাকিয়ে থাকে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আচরণ দ্বারা কিন্তু বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস, যেটি একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, উচ্চকক্ষ সিনেট, নিম্নকক্ষ প্রতিনিধি সভা। আপনারা জানেন সিনেটের সদস্য সংখ্যা 100 জন। 50টি অঙ্গরাজ্য থেকে 2 জন করে সিনেট সদস্য নির্বাচিত হয় এবং প্রতিনিধি সভা সদস্য হচ্ছে 435 এবং ওয়াশিংটন ডিসি 3টি সহ 438, মোট 538টি সদস্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস গঠিত হয় এবং সিনেটকে পৃথিবীর শক্তিশালী উচ্চকক্ষ বলা হয়ে থাকে। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র
ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি প্রতিষ্ঠা করে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে পেরেছে, যার কারণে সেখানে সরকারকে স্বৈরাচারী বা অস্থিতিশীল হবার খুব বেশি সম্ভাবনা আমরা দেখতে পাই না। তাই মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতা তাকে পরাশক্তির আসনে প্রতিষ্ঠিত করেছে। সামরিক শক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি রাষ্ট্রের সামরিক সক্ষমতা সেই রাষ্ট্রকে পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করে বা করে থাকে। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিমাণ সামরিক সক্ষমতা রয়েছে, সে পরিমাণ সামরিক সক্ষমতা কিন্তু বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের নেই। আমাদের কাছে একটি তথ্য আছে যে যেখানে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য সংখ্যা হচ্ছে 14 লক্ষের উপরে, যার নৌবাহিনীর সক্ষমতা হচ্ছে 34,15,993 টন। এটা তারা একটা টনের হিসাব দিয়েছেন। যাদের যুদ্ধ বিমান রয়েছে প্রায় 13,892টি, যাদের যুদ্ধ ট্যাঙ্কের সংখ্যা হচ্ছে প্রায় 9,000 এবং সামরিক ব্যয় প্রতি বছর প্রায় 600 মিলিয়ন মার্কিন ডলার। এ থেকেই প্রমাণিত হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক শক্তিতে কত বেশি শক্তিশালী। সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি রাষ্ট্রের সংস্কৃতি সেই রাষ্ট্রের পরাশক্তির অন্যতম একটি উপাদান। মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত সংস্কৃতি, আমি ইতিপূর্বে বলেছি যে মাইকেল জ্যাকসন সংস্কৃতি সারা পৃথিবীতে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল। আমাদের মতো দেশে বা অনুন্নত দেশে যদি মাইকেল জ্যাকসনের চেয়েও ভালো কোনো শিল্পী থাকে, কিন্তু আমি বিশ্বাস করি যে তারা এত বেশি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করতে পারবে না। তাই মার্কিন যুক্তরাষ্ট্র একটি পরাশক্তিতে। প্রাকৃতিক সম্পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি রাষ্ট্রকে পরাশক্তি হতে হলে তার অবশ্যই প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা থাকতে হবে। প্রাকৃতিক সম্পদ হচ্ছে এখানে তেল, গ্যাস, কয়লা, স্বর্ণ ইত্যাদিকে আমরা বুঝে থাকি। যে রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ যত বেশি থাকবে, সেই রাষ্ট্রের পক্ষে পরাশক্তি হবার তত বেশি সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে আমরা পরাশক্তি বলছি না, কিন্তু মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো শুধুমাত্র প্রাকৃতিক তেল এর উপর ভিত্তি করে তাদের অর্থনীতিকে অনেক বেশি উন্নত করতে পেরেছে। অর্থাৎ একটি রাষ্ট্রের একটি সম্পদ থাকলে সেই রাষ্ট্রের জন্য পরাশক্তি হওয়া সহজ হয়। শিক্ষা প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তর্জাতিক রাজনীতিতে শিক্ষা প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যারা তৃতীয় বিশ্বে বা উন্নয়নশীল দেশের নাগরিক, আমরা জানি আমাদের দেশে অনেক মেধাবী শিক্ষার্থীরা দেশের লেখাপড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। আমরা অনেকে এটাকে ব্রেইন ড্রেন বলে অভিহিত করি। এর প্রধান কারণ হচ্ছে তাদের শিক্ষা এবং প্রযুক্তির মান অনেক বেশি উন্নত। হয়তো ওই শিক্ষার্থীকে বাংলাদেশের পক্ষে বা তৃতীয় বিশ্বের কোন দেশের পক্ষে অত উন্নত শিক্ষা এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান সম্ভব নয়। তাই পৃথিবীর অনেক অনুন্নত এবং উন্নয়নশীল দেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে গমন করে বা উন্নত দেশে গমন করে। কূটনৈতিক দক্ষতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তর্জাতিক রাজনীতি নিয়ন্ত্রণ করবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কূটনীতি। যে রাষ্ট্রের কূটনীতিকের মান যত উন্নত, সেই রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে তত বেশি প্রভাব বিস্তার করতে পারে। কূটনীতিকের ভুল সিদ্ধান্ত অনেক সময় আন্তর্জাতিক রাজনীতিতে যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের হেনরি কিসিঞ্জারকে একসময় বিশ্বের শ্রেষ্ঠ কূটনীতিক বলা হতো। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে নিজের স্বার্থে বা নিজ রাষ্ট্রের অনুকূলে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতাকে আমরা মূলত কূটনীতি বলে অভিহিত করে থাকি। তাই কূটনৈতিক ক্ষমতা আন্তর্জাতিক রাজনীতিতে পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান বিশ্বের একমাত্র পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা কেন মার্কিন যুক্তরাষ্ট্রকে একমাত্র পরাশক্তি বলতে চাচ্ছি? আমি এর আগেও বলেছি, যদিও এ বিষয়ে যথেষ্ট মতপার্থক্য বা বিরোধ রয়েছে, তবে আন্তর্জাতিক রাজনীতি এবং ঘটনাবলী বিশ্লেষণে এটাই প্রমাণিত হয় যে বর্তমান বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করবার মতো শক্তি এই মুহূর্তে নেই। তাই মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা পরাশক্তি বলছি।
এ প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে আমরা জানি যে 1990-91 সালের দিকে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে এবং 1994 সালে ইরাক যখন কুয়েত দখল করে তখন মার্কিন যুক্তরাষ্ট্র কুয়েতের পক্ষে অবলম্বন করে এবং ইরাককে সেখান থেকে সরে যেতে বাধ্য করে। পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র সেখানে কিন্তু বাধা দিতে আসেনি বা ইরাকের পক্ষ অবলম্বন করেনি। সেখান থেকেই মূলত সূচনা। এরপরে যদি আমরা বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রে কি কি বিষয় পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করছে। প্রথমে আমরা বলবো যে সোভিয়েত ইউনিয়নের পতন, অর্থাৎ যেহেতু দুইটি পরাশক্তি ছিল, একটি পরাশক্তির পতন এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিতে একক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথেই আমরা দেখতে পেয়েছি সেখানে সমাজতন্ত্রেরও কিছুটা পতন হয়েছে এবং সমাজতান্ত্রিক পতনের সাথে সাথে কিন্তু সমাজতান্ত্রিক শিবিরের যে ব্লক ছিল, সমাজতান্ত্রিক জোট ছিল, সেই জোটের মধ্যে কিন্তু আমরা ভাঙ্গন দেখতে পেয়েছি, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাশক্তি হবার পথটি আরো বেশি মসৃণ হয়েছে। পুঁজিবাদের বিকাশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধুনিক যুগ বিশ্বায়নের যুগ, আধুনিক যুগ পুঁজিবাদের যুগ। সমাজতন্ত্রের পতনের পাশাপাশি, সমাজতন্ত্রের অবক্ষয়ের পাশাপাশি পুঁজিবাদ কিন্তু আস্তে আস্তে আরো বিকশিত হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু পুঁজিবাদকে নেতৃত্ব দিচ্ছে, তাই পুঁজিবাদের বিকাশের ফলেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আস্তে আস্তে পরাশক্তির আসনটি দখল করছে। গণতন্ত্রায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান বিশ্বকে আমরা বলি হচ্ছে গণতান্ত্রিক বিশ্ব। এ বিশ্ব স্যামুয়েল পি হান্টিংটনের মতো রাজনৈতিক বিশ্লেষকরাও এই গণতন্ত্রকে থার্ড ওয়েভ অফ ডেমোক্রেসি বলেছিলেন, অর্থাৎ গণতান্ত্রিক বিকাশ। যেহেতু সমাজতান্ত্রিক দেশগুলো গণতন্ত্রকে বিশ্বাস করতো না অত বেশি, তাই এই গণতান্ত্রিক বিকাশকে আমরা পুঁজিবাদের বা মার্কিন যুক্তরাষ্ট্রের পরাশক্তি হবার একটি কারণ হিসেবে চিহ্নিত করতে পারি। বিশ্বায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বায়নের এই যুগে পুঁজি এবং প্রযুক্তির অবাধ প্রবাহ রয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষস্থানে রয়েছে, যার কারণে বিশ্বায়নের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। মুক্তবাজার অর্থনীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুক্তবাজার অর্থনীতির কারণে পুঁজিবাদ এবং গণতন্ত্র, বিশ্বায়ন, পাশাপাশি পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান আরো শক্তিশালী হচ্ছে। অনুন্নত দেশকে অর্থনৈতিক সহযোগিতা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যখন স্নায়ুযুদ্ধ চলছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্র কিছু রাষ্ট্রকে সহযোগিতা করলে সোভিয়েত ইউনিয়নও পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোকে সহযোগিতা করে নিজেদের ব্লকে বা আয়ত্তে রাখার চেষ্টা করত। কিন্তু 91 সালের দিকে যেহেতু সোভিয়েত ইউনিয়নের পতন হয়, তাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে, তাই মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে তাদের বলয়টাকে শক্তিশালী করতে পেরেছে এবং পরাশক্তির আসনটি দখল করতে পেরেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্র নীতির মাধ্যমেও পৃথিবীতে তার ক্ষমতাকে বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির যে মূলনীতিগুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিশ্বব্যাপী গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতির প্রচলন, রাষ্ট্রীয় সন্ত্রাস ও ইসলামী মৌলবাদ দূর করা, জাপান, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল ও পূর্ব ইউরোপের বন্ধুদের নিরাপত্তা বিধান, ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক স্থাপন, বিভিন্ন সামরিক এবং অর্থনৈতিক জোট গঠন। শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে ন্যাটো যেভাবে প্রভাব বিস্তার করতে পেরেছে, ওয়ার্সো কিন্তু সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি বা পারছে না। ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশকে নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। অনুন্নত দেশকে অর্থনৈতিক সহায়তা অব্যাহত রেখেছে যেন অনুন্নত দেশগুলোর উপর তার প্রভাব অব্যাহত থাকে। বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার প্রতি যে সমস্ত হুমকি রয়েছে সেগুলো প্রতিহত করা। অগণতান্ত্রিক দেশগুলোতে গণতন্ত্রের প্রচলন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের সিরিয়া, লিবিয়া ইত্যাদি দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে সেখানে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে। ইরান ও উত্তর কোরিয়াকে পারমাণবিক দেশ হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু চেষ্টা করে যাচ্ছে। শুধু তাই নয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি ঘটনা বলতে চাই যে কারণে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বর্তমান বিশ্বের পরাশক্তি বলতে চাচ্ছি। আপনারা জানেন যে 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা হয়েছিল। সেই হামলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের
একটি সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করা হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেই হামলার মাধ্যমে কিন্তু তার অবস্থা কিছুটা অবদমিত হয়েছিল, তার নিরাপত্তা হুমকির মুখে পতিত হয়েছিল। কিন্তু পরবর্তী আমরা যা দেখলাম সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনের নামে ২০০৩ সালের ২০শে মার্চ অবৈধভাবে জাতিসংঘের ১৫১টি সদস্য রাষ্ট্রের মতামতকে উপেক্ষা করে মাত্র ৪০টি রাষ্ট্রের মতামতকে নিয়ে ইরাক আক্রমণ করে। যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করলো, তখন কিন্তু পৃথিবীর কোনো রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে বা ইরাকের পক্ষে অবস্থান নেয়নি, বিশেষ করে প্রকাশ্যে অবস্থান নেয়নি। যার কারণে প্রমাণিত হয় যে বর্তমান বিশ্বের একক পরাশক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্নায়ুযুদ্ধ পরবর্তী সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে? চ্যালেঞ্জগুলো হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, যেটি ২০০১ সালে হয়েছিল। টুইন টাওয়ারে হামলা হয়েছিল, এরকম আক্রমণ যেন না হয় সেটির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত সচেতন রয়েছে। মুক্তবাজার অর্থনীতিকে আরো বেশি গতিশীল এবং ত্বরান্বিত করা এবং সারা পৃথিবীতে মুক্তবাজার অর্থনীতির প্রচলনটাকে অব্যাহত রাখা। পারস্য উপসাগরের অঞ্চলে তেলের সরবরাহ নিশ্চিত করা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে উদ্দেশ্য হচ্ছে যে পারস্য উপসাগরীয় অঞ্চলের যে তেল মার্কিন যুক্তরাষ্ট্র পায় সেটা যেন ধারাবাহিকতা বজায় থাকে। গণতন্ত্রের বিকাশ, আমি একটু পূর্বে বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে গণতন্ত্র বিকাশের চেষ্টা করছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যেসব দেশে আমি সিরিয়া, লিবিয়া, যে সমস্ত দেশে গণতান্ত্রিক সরকার নেই সেখানে তারা গণতন্ত্র প্রচলনের জন্য অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে এবং পরিবেশ দূষণ রোধ করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, কেননা পরিবেশের বিপর্যয় পুরো বিশ্ব ব্যবস্থার বিপর্যয় ডেকে আনতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আমরা দেখব যে বর্তমান বিশ্বে পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জগুলো হচ্ছে, পশ্চিম ইউরোপের দেশগুলো যদি একত্রিত হয় সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের পরাশক্তির আসনটি চ্যুত হতে পারে। জাপানের নেতৃত্বে ইএন ব্লক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাপানকে আমরা একটি অর্থনৈতিক পরাশক্তি বলে থাকি। জাপানের নেতৃত্বে যদি ইয়ান ব্লকের সৃষ্টি হয় তাহলে সেখানে একটি ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রধান হুমকি হচ্ছে বিশ্বের পারমাণবিক অস্ত্র। এই পারমাণবিক অস্ত্র বিস্তার যদি রোধ করা না যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটি হুমকির সম্মুখীন হতে পারে। বর্তমান মজুদ অস্ত্র ভান্ডার ভেঙে ফেলা, অর্থাৎ সারা পৃথিবীতে যে বর্তমান পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে সেই ভান্ডারটি যদি আস্তে আস্তে ধ্বংস করা যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি নিজের অস্ত্র ভান্ডারটি সুরক্ষিত রাখতে পারে তাহলেই কিন্তু সে পরাশক্তির আসনটি দখল করতে পারবে। অস্ত্র বিক্রি সীমিতকরণ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারা পৃথিবীতেই অস্ত্রের বিক্রি হয়, এর একটি বড় বাণিজ্য, বিশেষ করে উন্নত দেশগুলোর। তাই মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে যে সমস্ত অস্ত্র তার নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে সেই সমস্ত অস্ত্র বিক্রির জন্য বৃদ্ধি না পায়, বরং সেই সমস্ত অস্ত্র বিক্রির জন্য হ্রাস পায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে ক্ষুদ্র শক্তি, বৃহৎ শক্তি এবং পরাশক্তি নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি শক্তি কখনো এক জায়গায় থেমে থাকে না। যে রাষ্ট্র আজকে মধ্যম রাষ্ট্র বা বৃহৎ রাষ্ট্র, কালকে হয়তো সেই রাষ্ট্র পরাশক্তি হতে পারে। যেমন একসময় ব্রিটিশ সাম্রাজ্য সারা পৃথিবীতে ছিল, আজকে কিন্তু যে আমেরিকা ব্রিটিশ উপনিবেশ ছিল সেই আমেরিকা কিন্তু আজকে পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। হয়তো ভবিষ্যতে অন্য কোনো দেশ আবার পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে। তবে অনেকেই মনে করছেন যে বর্তমান বিশ্বে 7টি বৃহৎ রাষ্ট্রের মধ্যে শক্তির ভারসাম্য রক্ষা হবার সম্ভাবনা রয়েছে, যেটি আমরা বলছি জোহান গালতুং বলেছেন যে পশ্চিম গোলার্ধে আমেরিকা, পূর্ব ইউরোপীয় সম্প্রদায়, রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন, তুরস্ক ইসলামী জাতীয়তাবাদ, হিন্দু জাতীয়তাবাদ, চীন কনফুসিয়াসবাদ এবং জাপান নব্যদায়বাদের মাধ্যমে নতুন করে শক্তির ভারসাম্য সৃষ্টি হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা আমি এখানে শেষ করছি। আশা করি আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন এবং নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ।